আজকের জার্নিটা ছিল রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যা আসলে বিচ্ছি কাঁপানোর মতো একটা জার্নি। মানে শীতে পুরা ঠ্যাট দাঁতে দাঁত লেগে গেছে। এই যে সামনের অবস্থা, এদিক চাপেটা শীতে আর অবস্থা বেয়াল দশা। যশোরের ভিতরে এটা হচ্ছে গিয়া বিখ্যাত একটি জায়গা। তো আমি এখন আছি যশোর ডিসি অফিস অথবা কালেক্টর অফিস, যেটাই বলেন, সামনে। আর এটা নিয়ে অনেক ইতিহাস আছে। যশোর শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই নীরব ভবনটা, এটা একটা পার্ক না, একটা ইতিহাস। 1786 সাল ব্রিটিশ শাসন শুরুর সময় এই যশোরেই প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পান টিলম্যান হেস্কেল। তিনি ছিলেন একাধারে বিচারক ও প্রশাসক, কিন্তু সমস্যা ছিল একটাই: রাজস্ব আদায়, বিচার, প্রশাসন সবকিছুই নিয়ন্ত্রণ তখন ছিল কলকাতায়। আর যশোর থেকে কলকাতা যাতায়াত ছিল প্রায় অসম্ভব। তাই হেস্কেল এক সাহসিক প্রস্তাব দেন সরকারের কাছে। কালেক্টরের কাজ আর জজের কাজ একসাথে যুক্ত করতে হবে, বিচারকদের হাতেই দিতে হবে প্রশাসনের দায়িত্ব। কারণ তার বিশ্বাস ছিল প্রশাসনের ক্ষমতা যত কাছে থাকবে, জনগণের মঙ্গল তত বাড়বে। সরকার তার প্রস্তাবে আগ্রহ দেখায়। 1786 সালে যশোরে আনুষ্ঠানিকভাবে প্রশাসক নিয়োগ হয়। এরপর গড়ে ওঠে এই ঐতিহাসিক কালেক্টরের ভবন, যেটা একসময় ছিল ব্রিটিশ প্রশাসনের প্রাণকেন্দ্র। সময় বদলেছে, শাসন বদলেছে, কিন্তু ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে। আজ এই ভবনটি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে। আর তার চারপাশেই তৈরি হয়েছে একটি সুন্দর পার্ক, যশোর কালেক্টর পার্ক, যেখানে আজ মানুষ হাঁটে, বাচ্চারা খেলে, আর ইতিহাস নীরবে তাকিয়ে থাকে। এই পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটা যশোরের 200 বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই রোডে এত মানুষটা ভাই, যশোরে যে এত মানুষ আগে জানতাম না। এই সেই ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল। আগে অনেক প্রচলিত ছিল, এখন কিরকম চলে জানি না আসলে। তো আমাদের আসলে ঢোকার সুযোগ হবে না, কারণ আমরা কালকে খুব ব্যস্ত থাকবো। আমরা এখন আছি যশোর ধর্মতলা। এখানে যশোরের বিখ্যাত চা বিক্রি হয়। এই চাটা হচ্ছে গিয়ে মালাই চা। যশোর ধর্মতলাতে আমরা এই বিখ্যাত চা খাওয়ার জন্য চলে আসছি। এটাই হচ্ছে গিয়া হোটেল মণিহার, আর এটাই আমরা আজকে রাত্রি যাপন করবো। এটা হচ্ছে গিয়া হোটেল মণিহারের মিরর। প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে মিরর আছে। তুই যে আজকে ভোগাইলি, কামটা কি ঠিক করছিস? হ্যাঁ, তোর হলে আর কোনো আনে জীবনে জানি না। আমার ভুলের কারণে? তোর ভুলের কারণে তুই এমন করছিস। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, কেমনে কী করতে হবে জানা আছে, কিন্তু তুই এটা শুনলিও না, মানলিও না। শেষমেশ মনে করছে আমার ভোগাইলি। রাত্রের 10:30 বাজে আমরা হোটেল বুক করি, চিন্তা করা যায়? ছি। হ্যাঁ, আজকে আমাদের রুমে ঢুকতে এসে কয়টায়? আজকে কয়টা বাজে? 10:56, মানে 11টা। রুম বুক করছি হচ্ছে গিয়ে রাত্রের 10:30টায়, 9:30টায়। ঠিক আছে, মাইনা হলাম 9:30টায়। আমরা আইসি কয়টা বাজে? 4টা না 5টায়? 4:56, মানে 5টার দিকে আর কি। 5টার দিকে আইসি, রুম বুক করছি হচ্ছে গিয়ে 10:30, 9:30টাই ধরি ওর ভাষ্য অনুযায়ী। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো এইখানে আসলাম। এ হচ্ছে গিয়ে ডাবল বেডের সিট 2টা আছে। আর আমাদের এই রুমের ভাড়া নিচে হচ্ছে গিয়া 1000 টাকা এক রাতের জন্য। 2 সাইডে 2টা কম্বল আছে, অ্যান্ড এইখানে একটা টেবিল আছে, টিভি আছে। তারপর আমাদেরকে দেওয়া হয়েছে একটা কেয়া সাবান, তারপর হচ্ছে গিয়া 2টা ব্রাশ, 2টা শ্যাম্পু আর একটা পেস্ট, এগুলো দেওয়া হয়েছে। তো আজকে আমরা এখানে থাকবো, আর কালকে আমরা চলে যাব সকাল সকাল গদখালির উদ্দেশ্যে। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গদখালি, আর এখন বাজে সকাল 7টা। আর এই হালার কুতের লেগে দেরি হয়ে গেছে আমাদের। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে গদখালির উদ্দেশ্যে। এই সেই মণিহার সিনেমা হল। তো আর একটু আগে বের হইলে ভালো হইতো, আর রাস্তাঘাটও ফাঁকা এখন। তো আর একটু আগে বের হলে আমরা ওইখানে তাড়াতাড়ি পৌঁছাইতে পারতাম। তো আমার পিছনে আছে হচ্ছে গিয়ে মণিহার হল। তো আমরা একটা অটো খুঁজবো, দেন হচ্ছে গিয়ে আমরা গদখালির উদ্দেশ্যে যাব। পুরা শীতে ফাড়া লাইতেছে, আর সামনে অনেক কুয়াশা। এই যে সামনের অবস্থা, এদিক চাপেটা শীতে আর অবস্থা বেয়াল দশা। আজকে যশোর শহরের ভিতরেও প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। এই যে
আর আমরা এখন যাচ্ছি যশোর বাস টার্মিনাল। তো ওইখান থেকে বাসে করে গদখালির উদ্দেশ্যে যাব। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে যশোর বাস টার্মিনাল। তো আমরা এখান থেকে গদখালি যাওয়ার জন্য 80 টাকা দিয়ে 2 জন টিকিট কাটছি, পার পারসন 40 টাকা করে পড়ছে। তো কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিব। আর এদিক দিয়ে অনেক বাস, এই যে বাস স্ট্যান্ডে বাস আসছে। তো আমাদের বাস হচ্ছে গিয়ে এই যে এটা শামিম, অপরিচিত লোকের লাগে আর কোনো যাবি না, না? এবারে অপরিচিত লোকের লাগে কোনো যাইব না। ও আমার আয়না, আর পরিচিত লোক আছে এনে রাত্রে 10টা বাজে আমার ঘরে হোটেল রেডি করে দেয়। হ্যাঁ, পরিচিত লোক দিয়া শালা। কয়টা বাজে? হ্যাঁ, বাইরে ঘুমাবো কি লাগে? আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি আইসি তাড়াতাড়ি হোটেল নিমু, তাড়াতাড়ি মনে কর যে ঘুমামু, আর সকাল সকাল উঠবো। আর তুই কি করছিস? হার রাত বেড়া সজাগ থাইকা সকালবেলা তুই উঠতারস না। তুই জ্বালাইমু না, তুই তো ঘুমাইতেছিস। তোর কি আমি ঘুমাইতেছি না? তোর কি ঘুমাইতে? তুই আমার রাইতে জ্বালাইছিস, আমি তোর সকালে জ্বালাইছি। জবান জবান। আমরা এখন আছি গদখালি ফুলবাজারে। তো অলরেডি বাজার আর কি শেষের দিকে। তো আরও আগে আসলে আর কি ভালো হইতো, তখন বাজারটা অনেক জমজমাট ছিল। এখানে সবাই সাইকেলে করে এবং কি মোটর সাইকেলে করে, ভ্যানে করে ফুল বিক্রি করতে আসে প্রতিদিন সকালে। আর এখানে সকাল সকাল ফুল বিক্রি হয় এবং কি 9টার পরে এই ফুলের বাজার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে জারবারা ফুল, আর এখানে থাকে 50 পিস। 50 পিস 400 টাকা দাম। ফুলগুলি খুবই সুন্দর। এখানে সাদা, লাল এবং কি বিভিন্ন কালারের ফুল আছে। আর এইখান থেকেই সারা বাংলাদেশ ফুল সাপ্লাই হয়। সবচেয়ে বড় পাইকারি মার্কেট, ফুল মার্কেট হচ্ছে গিয়া এই গদখালি যশোরে। এর একটা তোরা কত টাকা ভাই এগুলি যেটা বানাইতেছেন? 120 টাকা। ওই ফুলগুলা আর পিস আকারে বিক্রি হয়। সর্বনিম্ন 100 পিস আর কি নিতে পারবেন এখান থেকে। এই যে ও কইছে ওর ছবি তুললেও 100 টাকা দিব। এ ল টাকা দাও। তুমি না কইছো তোমার ছবি তুললে 100 টাকা দিবা? 100 টাকা দাও। তুমি না কইছো ছবি তুললে 100 টাকা দিবা? আজকে তোমার ফুল লয়ে যাবো, টাকা না দিলে। তোমার নাম কি? ভোরের কুয়াশা ভেদ করে গদখালির ফুলবাজার জেগে ওঠে। জুড়ি ভরা রজনীগন্ধা আর গোলাপের সুবাসে ঘুম ভাঙে পুরো গ্রামের। এখানে শুধু ফুল বিক্রি হয় না, এখানে বিক্রি হয় মানুষের স্বপ্ন। কারো সংসার চলে, কারো ভবিষ্যৎ গড়ে ওঠে একটা ফুলের হাসিতে। দিন শেষে বাজার থেমে যায়, কিন্তু ফুলের গন্ধ থেকে যায় গদখালির গল্প হয়ে। আপনারা এই গদখালি ফুলের রাজ্যের যেই মেন গেটটা দেখবেন, এটার পাশে একটি হোটেল রয়েছে। এই হোটেলটাতে ডুবু তেলে পরোটা ভাজা হয়। আমি কখনো খাইনি, তো এই প্রথমবার এই ডুবু তেলের পরোটা খাবো। আপনারা যদি আসেন তাহলে আপনারা এখানে এসে নাস্তা করতে পারেন। আর যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে আমি বলবো যে আপনারা ট্রাই করেন না। এটা হচ্ছে গিয়া গদখালি ফুলের রাজ্যের মেন গেট। আর যদি গদখালি ফুলের রাজ্যে যেতে চান তাহলে এখান দিয়ে যেতে হবে আপনাকে। আপনারা ঠিক এইখান থেকে পানিসারা যেতে পারবেন ভ্যানে করে, জনপ্রতি 15 টাকা দিয়ে। তো ওইখানে অনেক ফুলের বাগান আছে এবং কি ফুল চাষ করে এই ক্ষেতও আছে। তো আমরা একটা ভ্যানে করে যাচ্ছি পানিসারার উদ্দেশ্যে। এইদিকে যেই পরিমাণ ঠান্ডা বাবুরে, আবার বইছি ভ্যানের সামনে, পুরা ঠান্ডা কাঁপা লাইতেছে, অস্থির ঠান্ডা। এটা হচ্ছে গিয়া মনোরা ফ্লাওয়ার পার্ক, আর এটার টিকিট মূল্য হচ্ছে 40 টাকা পার পারসন। আর এটার মধ্যে আমরা এখন ঢুকবো। এই সেই ভাইরাল ছাতাওয়ালা পার্ক অ্যান্ড যশোরের ভিতরে এটা হচ্ছে গিয়া বিখ্যাত একটি জায়গা। এখানে প্রতিদিন অনেক মানুষজন যাতায়াত করে এই পার্কটিতে। অনেক সুন্দর মনোরম পরিবেশ পার্কটিতে। আর এই মুহূর্তে অনেক লোকজন আছে এখানে। আর এই ছাতাগুলার কারণে অনেক রঙের
রঙের ছাতার কারণে এই পার্কটা আরও সুন্দর হয়ে উঠেছে। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এটা যে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস জোন আছে। এখানে ফ্যামিলি নিয়ে আইসা এবং কি বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন জায়গাটা, আর বাচ্চাদের মনও ভালো হয়ে যাবে। এখানে একটা টিলা আছে, মাটি দিয়ে উঁচু করে রাখছে, আর একটা গাছ লাগানো হয়েছে এখানে, সব লাভ আছে। তো এটা হচ্ছে গিয়া, এটার নাম দিলাম আমি হচ্ছে গিয়া লাভ টি, মানে হচ্ছে গিয়া ভালোবাসার গাছ। তবে মজার বিষয় হলো যে এই পার্কটিতে ফ্যামিলি নিয়ে আসলে বেটার একটা জায়গা, মানে ফ্যামিলিদের জন্য বেটার একটা পার্ক। আর ফ্যামিলি নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন। যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে তারা, বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটির জোন আছে। আর হচ্ছে গিয়া এখানে আয়সা খুবই আনন্দ করতে পারবেন। সামনে আরও জায়গা আছে, এটা হচ্ছে গিয়ে ফুলের বাগান আছে এই পার্কটার মধ্যে। আর এখানে যে কটা পার্ক আছে সব কটা পার্কের ডিজাইন প্রায় সিমিলার, প্রজাপতি তারপর লাভ সাইন দিয়ে সাজানো। তো এক একটা পার্কে ডিফারেন্টভাবে যদি সাজাইতো আরও সুন্দর লাগতো। যশোরের গদখালিতে লুকিয়ে আছে এক সুন্দর পার্ক, যেখানে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। প্রবেশ মুখেই চোখে পড়ে ফুল দিয়ে তৈরি কোরআনের আদলে বানানো অনেকগুলো গেট, আর তার পাশে ভাইরাল রঙিন ছাতাগুলো, যেন আকাশ থেকে নেমে আসা রঙের গল্প। ভেতরে এগোতেই দেখা যায় ফুল দিয়ে লেখা আল্লাহ আর ভালোবাসার প্রতীক সেই সুন্দর লাভ সাইন, যা বিশ্বাস আর ভালোবাসা এক অনন্য বার্তা দেয়। আর একটু সামনে এগোলেই শিশুদের আনন্দমুখর জগৎ, দোলনা, স্লাইডার আর খেলার মাঠে দৌড়ে বেড়ানো হাসি খুশি বাচ্চারা। গদখালি পার্ক শুধু একটা ভ্রমণের স্থান নয়, এটা পরিবারের ভালোবাসা আর শান্তির এক সুন্দর ঠিকানা। তবে আমার বন্ধু খুব আফসোস করতেছে ভাবিরে না নিয়ে আইস। কি মনে হয় ভাবিরে লয়ে এলে কেমন লাগতো তোর কাছে কদি? অনেক ভালো লাগতো। ভাবিরে খুব মিস করতেছস? ভাবি, পরবর্তীতে আপনি এখানে আবার আইবেন ওরে লয়ে, ঠিক আছে? যদি আপনি এই ভিডিওটা দেন, ভাবির লেগে কি কিনবি ক? এখানে বাচ্চা সেকশন, ওই যে ভাবির লেগে ওখানে বহুত কিছু আছে কেনার মতন। হ্যাঁ, আগে বাচ্চা পরে ভাবি। আল্লাহ, এটা যদি ভাবি দেয় তোর কোয়া মেরে লাগবে। তবে এই পার্কের সামনে বাচ্চাদের এবং কি মেয়েদের জন্য অনেক কসমেটিক্স এবং কি বাচ্চাদের খেলনাও আছে, আর অনেক খাবারের দোকানও রয়েছে এই পার্কটার সামনে। এগুলো পাওয়া যায় না তো এখন, মানে পুরাতন প্রোডাক্ট হিসাবে রাখছি আর কি দোকানে। হ্যাঁ হ্যাঁ, এক সময় খুব প্রচলিত এই রকেটগুলি এখন বিলুপ্তির পথে। এখন আর এগুলি দিয়ে কেউ খেলা করে না। আমাদের সময় আর কি এগুলি দিয়ে শৈশবের সময় বেশিরভাগ খেলাধুলা হইতো। আর এগুলি বেশিরভাগ পাওয়া যেত মানে গ্রাম ভিত্তিক যে স্পোর্টস হইতো, স্পোর্টসে মেলা বসতো, তখন আর কি এগুলি পাইতাম। তো এখন আর এগুলি দেখাই যায় না সচরাচর। আজকে এখানে প্রচুর পরিমাণ মানুষ হইতেছে, যেহেতু আজকে শনিবার, আর শুক্রবারে কেমন হয়েছে আল্লাহ ভালো জানে। আর এই রাস্তার দুই পাশে ফুলের দোকান, বিভিন্ন খাবারের দোকান, অনেক কিছুই আছে। তো আমরা এখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর জেলার এক শান্ত গ্রাম, নাম তার গদখালি। আজ এই গ্রামের পরিচিতি বাংলাদেশের ফুলের হৃদয় হিসেবে, কিন্তু এই পরিচয়ের পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রাম, সাহস আর স্বপ্নের ইতিহাস। সময়টা ছিল 1980 সাল। তখন বাংলাদেশে কেউ ভাবেনি ফুল চাষ হতে পারে একটি বাণিজ্যিক শিল্প। ঠিক সেই সময় গদখালির এক সাধারণ কৃষক অসাধারণ এক সিদ্ধান্ত নেন। তার নাম শের আলী। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ফুল চাষের প্রতীক। রজনীগন্ধা ছিল সেই প্রথম ফুল যা তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। সেই রজনীগন্ধার সুবাস ধীরে ধীরে গদখালির সীমানা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। এরপর একে একে এই মাটিতে জন্ম নেয় গোলাপ, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, জারবেরা, গাঁদা, জিপসি, আরও অনেক প্রজাতির ফুল। যে গদখালি এক সময় ছিল সাধারণ কৃষিভিত্তিক গ্রাম, আজ সেই গদখালি বাংলাদেশের প্রায়
80% ফুলের যোগানদাতা। ঢাকা থেকে চট্টগ্রাম, গ্রাম থেকে শহর, উৎসব কিংবা বিয়ে, রাষ্ট্রীয় অনুষ্ঠান সবখানেই পৌঁছে যায় গদখালির ফুল। বর্তমানে এই অঞ্চলে প্রায় 16 থেকে 17 প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এই ফুল চাষ বদলে দিয়েছে হাজারো কৃষকের জীবন। এটি শুধু সৌন্দর্যের গল্প নয়, এটি অর্থনীতির, কর্মসংস্থান আর আত্মনির্ভরতার গল্প। গদখালির প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে শ্রম, ঘামে ভেজা মাঠ আর মানুষের সব, যা আজ একটি জাতির পরিচয়। এই গ্রাম আমাদের শেখায় পরিবর্তন আসে নিঃশব্দে, বিপ্লব শুরু হয় মাটি থেকেই, আর সেই মাটিতেই যখন স্বপ্ন বোনা হয় তখন ফুল ফোটে ইতিহাস হয়ে। এগুলো হচ্ছে গোলাপ গাছ। তো এইখানে এই যে ছোট ছোট গোলাপ আর কি হইতাছে, আর এই যে এই একটা গোলাপ, এই যে এখানে ছোট ছোট গোলাপের কলি বের হয়েছে। তো এগুলি কলি বের হইলেই কাইটা আর কি বাজারে নিয়ে যায়। তো আজকে এটা কাটবে, মানে সকালে কাটা শুরু করবে 9টা-10টার পরে, এবং কি এটাকে কালকে সকালে নিয়ে যাওয়া হবে বাজারে বাজারজাত করার জন্য। আর এগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে জাউ গাছ। এখানে জাউ গাছও চাষ করা হয়। অনেক সুন্দর গাছগুলা, দেখতে খুবই ভালো লাগে, চমৎকার। আমি এখন বর্তমানে আছি ফুলের রাজ্যে, আর ফুলের রাজ্যে গদখালিতে আইসা আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। কারণ এখানকার যে ফুল, এগুলি দেখলে আসলে মন খারাপ বা অন্য কিছু ইন্টেনশন থাকে না। তো যেহেতু ফুলের রাজ্যে আসছি, মনটা খুবই ভালো হয়ে গেছে। অনেক অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে। তো এখানে বেশি ফুল আর কি দেখতে পারি নাই, বেশি প্রজাতির গোলাপ, গাঁদা, তারপর হচ্ছে গিয়ে আরও দু একটা নাম আছে, এটা আমি ভুলে গেছি, আসলে বলতে পারতেছি না। তবে পুরো হারাই গেছি ফুলের রাজ্যে এসে, মানে অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক জোস। আর এক ভাইয়ের সাথে দেখা হইলো, শাহিন ভাই, খুবই ভালো লাগলো। ভাই খুব আন্তরিক, তার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম। খুবই একটা সুন্দর মুহূর্ত কাটানো হয়েছে যশোর এসে। তো গাইস, আমরা গেছিলাম যশোর ঘুরতে। তো যশোর থেকে আমরা আসার সময় বাস পাই নাই, লাস্ট বাস ছাড়া হচ্ছে গিয়া দিন 3টা বাজে। তো আমরা মিস করি, আমরা ওইখানে প্রায় 5টা পর্যন্ত ঘোরাঘুরি করি। দেন আমরা ট্রেনে করে খুলনা আসি। আমরা ভাবছি খুলনা আইসা অ্যাভেলেবেল বাস পাবো, আইসা দেখি কোনো খুলনা থেকে মাদারীপুর বা শরীয়তপুরের কোনো বাস নাই। তো অবশেষে আমরা হচ্ছে গিয়ে ঢাকার বাসে আসছি। ঢাকার বাসে আইসা আমরা ভাঙ্গা নামছি। ভাঙ্গা থেকে একটা বাসে উঠছি বরিশালের। তো আমরা বুরগাটা নাইমা যাব প্ল্যান করছি। তো আমরা এমন ঘুমাইছি, ঘুমের ঠেলায় আমরা যে বুরগাটা নামবো এটার আলাপ পাই নাই। আমরা নামছি হচ্ছে গিয়া বরিশাল বার্থি, মানে বরিশাল ইল্লা আর কি জায়গার নাম। তো ওইখানে নামছি। তো নামার পরে অনেকক্ষণ ওয়েট করছি, বাসে ওঠার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো বাস পাই নাই। তো অবশেষে হচ্ছে গিয়ে আমরা ডিসিশন নিছি হাইটে আসবো। পরে এই যে হাইটে আসতেছি আর কি, বুরগাটার দিকে যাইতেছি হাইটা। তো এখন বাজে রাত্র 3টা। আমরা ওইখানে আইসা প্রায় 1:30টার দিকে নামছি। তো আমরা এখন হাইটা বুরগাটা যাইতেছি। তো এইখান থেকে প্রায় বুরগাটা থেকে ইল্লা প্রায় 3 কিলোমিটার দূরত্ব। তো পিছনে একটা হোটেল ছিল, ওইখানে বসে একটু খাওয়া দাওয়া করছি। তো ভিডিও করার মুড ছিল না। আমার বন্ধু, তোমার অনুভূতি কি? আন্দাকুন্দি দেয়া যাইতেছে না, আইসকা পুরা খেইপা গেছে বলায়। আর জীবনে যশোর যাইব না। যাবি আর যশোর? কে ডাইরেক্ট লাইন তো এই জীবনে আর হইব কিনা? হ্যাঁ, গাড়ি গুড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমরা তো বে টাইমে আয়া পড়ছি, তাই না? এই সেই বুরগাড়া যেখানে নামার কথা ছিল, আমরা নামতে পারি নাই। আজকের জার্নিটা ছিল রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যা আসলে বিচি কাঁপানোর মতো একটা জার্নি। মানে শীতে পুরা ঠ্যাট দাঁতে দাঁত লেগে গেছে। এই শীতের ভিতরে, কুয়াশার ভিতরে আমরা হাইটা আসছি এই বুরগাটা। প্রায় 1 ঘন্টার মতো আসছি না বন্ধু? হ্যাঁ, শব্দ শহর ওই বলে জার্নি করার সময় ঘুমায় না, কিন্তু আজকে একেবারে জায়গায় ঘুমায় গেছে।
কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এখন বড় কথা হচ্ছে কি, এই বুর্গাটা থেকে আবার গাড়ি পাবো কিনা, না পাইলে তো আবারও হাঁটতে হবে 1 ঘন্টা। আল্লাহ ভালো জানে কপালে কি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।